বহু বছর আগের কথা। কুঞ্জপুর নামে ছিল এক শান্ত গ্রাম। সেখানে বসবাস করত জহির শেখ নামে এক কবিরাজ ও তার দুই মেয়ে। প্রথম স্ত্রী মারা যাবার পর তার দুই মেয়ের মায়ের অভাব দূর করার জন্য জহির শেখ দ্বিতীয় বিয়ে করে আনে। কিন্তু নতুন মা কমলা বেগম ছিলেন নির্দয় ও বদমেজাজি। জহির শেখ বাড়িতে না থাকলে তিনি দুই বোনকে দিয়ে বাড়ির সব কাজ করাতেন, ঠিকমতো তাদের খেতেও দিতেন না। শোনো কমলা, আমাকে 1 মাসের জন্য সুবর্ণপুর গ্রামে যেতে হবে। সেই গ্রামে নাকি বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে, তাই সেখানের মানুষদের চিকিৎসার জন্য ডাক পড়েছে। আমাকে আজই বেরিয়ে পড়তে হবে। সে কি, তুমি চলে গেলে আমি এত বড় সংসার 1 মাস কিভাবে চালাবো? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সংসার চালানোর জন্য টাকা দিয়ে যাব। তুমি শুধু আমার 2 মেয়ের খেয়াল রেখো, তাদের যেন কোনো কষ্ট না হয়। এভাবে বলো না, ওরা তো আমারই মেয়ে। আমি তাদের কোনো কষ্ট পেতেই দেব না। তুমি একদম নিশ্চিন্তে যাও। বাবা, তুমি চলে যাচ্ছ? তুমি চলে গেলে মা আমাদের। চুপ কর মিনু, বাবা যা বলছে মন দিয়ে শোন। 1 মাসের তো ব্যাপার মা, তোমাদের মা তোমাদের খুব ভালো রাখবে। তোমরা তোমাদের মায়ের কথা শুনে চলবে, একদম দুষ্টুমি করবে না। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর জহির শেখ মেয়েদের রেখে সুবর্ণপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আপু, আমার অনেক খিদে পেয়েছে, আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আর একটু ধৈর্য ধর মিনু, মা এক্ষুনি ঘুম থেকে উঠবে, তারপর আমাদের খেতে দেবে। আমরা কত কষ্ট করব আপু? বাবা কখন আসবে? মা আমাদের দিয়ে বাড়ির সব কাজ করায়, ঠিক মতো খেতেও দেয় না। কি রে নবাবজাদিরা, বসে বসে গল্প করা হচ্ছে। সব কাজ শেষ করেছিস নাকি গায়ে হাওয়া লাগিয়ে বসে আছিস? আমরা সব কাজ করেছি মা, মিনুর অনেক খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দাও না। সারাদিন খালি খাই খাই। এই নে, গিল। আধখান রুটি। তুই খেয়ে নে মিনু, আমার তেমন খিদে নেই। এতদিন মা আমাদের অনেক কষ্ট দিয়েছে আপু। বাবা আসলে আমি বাবাকে সব বলে দেব। ঠিক বলেছিস মিনু, মায়ের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। বাবাকে না বললে হবে না। কাল বাবা আসুক, তুই আর আমি বাবাকে সব বলবো। তারপর দেখিস বাবা আমাদের আর কষ্ট পেতেই দেবে না। কোথায় কোথায় আমার 2 মেয়ে? আমি বাড়ি ফিরে এসেছি, আমার কাছে আয় তোরা। এসে মেয়েদের খোঁজ? তোমার মেয়েদের কথা আর বলো না। তারা কি আর বাড়িতে থাকে? সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, বাড়ির একটা কাজও করে না। উল্টো তারা তারা আমার নামে গ্রামে সবার সামনে বদনাম করে বেড়ায়। তাদের জন্য আমি গ্রামের কারো সামনে মুখ দেখাতে পারি না। কি বলছো এসব? ওরা এত বড় হয়ে গেছে, ওরা আমার সম্মান নিয়ে টানাটানি করে? বাবা, আমরা কিছু এখন থাক, কালকে আমার সাথে জঙ্গলে যাবি, কিছু ঔষধি গাছ আনতে হবে। মানি তো আমি বড় ক্লান্ত, তুই তো সব গাছ চিনিস। ওই যে সামনের ঝোপ আছে,
ওই ঝোপ থেকে বাসক আর নিশিন্দা পাতা তুলে আনতো। তোরা না আসা পর্যন্ত আমি এখানে একটু জিরিয়ে নেই। ঠিক আছে বাবা, তুমি এখানেই বসো, আমরা এখনই গিয়ে নিয়ে আসছি। নিতা ও মিনু গভীর জঙ্গলের দিকে এগিয়ে যায়। তারা দুইজন পাতার আড়াল হতেই জহির শেখ তাদের রেখে ফিরে যায়। আপু, বাবা কোথায়? বাবা, বাবা, বাবা তুমি কোথায়? মিনু, বাবা আমাদের ভুল বুঝেছেন। বাবা আমাদের এখানে রেখে চলে গেছে। চলো আপু, আমরা রাস্তা খুঁজে বাড়ি ফিরে যাই। না বোন, বাবার জীবনে আমাদের আর কোনো জায়গা নেই। আমরা আর ওই বাড়িতে ফিরে যাব না। এখন থেকে তুই আর আমরা এখন থেকে এই জঙ্গলেই থাকবো। চল সামনের দিকে এগোই। আপু দেখো, ওইখানে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, আর ভেতর থেকে আলো আসছে। মনে হয় ওখানে কেউ আছে। এই গভীর জঙ্গলে কুঁড়ে ঘর? কে থাকে এখানে? চল তো গিয়ে দেখি, যদি সেখানে কোনো থাকার জায়গা পাই। পানি, পানি। এ কি? এই বৃদ্ধ বাবার শরীরে তো ভয়ঙ্কর রোগ বাসা বেঁধে আছে। উনি তো অনেক কষ্ট পাচ্ছেন। ঘাগুলো আমাকে সারিয়ে তুলতে হবে। পরদিন সকালে নিতা জঙ্গলে সেই রোগের ঔষধি গাছ খুঁজে নিয়ে আসে। নিতা বাবার কাছ থেকে দেখে দেখে কবিরাজি সম্পর্কে অনেক কিছুই রপ্ত করেছে। এরপর সে ওষুধ বানিয়ে বৃদ্ধকে সেবা করে সুস্থ করে তোলে। বাবা, এগুলো খেয়ে নিন, আপনি এখন একদম সুস্থ। হ্যাঁ মা, এখন নিজেকে পুরোপুরি সুস্থ মনে হচ্ছে। শরীরে আর কোনো ব্যথা নেই। আজ সময় হয়েছে তোদের আমার সত্যটা জানানো। আসলে আমি হচ্ছি এই রাজ্যের রাজা বিক্রম সেন। বাণিজ্য থেকে ফিরে এসে হঠাৎ লক্ষ্য করি আমার শরীরে দুরারোগ্য চর্মরোগ বাসা বাঁধতে শুরু করেছে। আমার এই চর্মরোগ যাতে রাজ্যে ছড়িয়ে না পড়ে, এই জন্য আমি কাউকে না জানিয়ে গোপনে এই গভীর জঙ্গলে চলে আসি। তোমরা আমাকে নিজের সন্তানের মতো সেবা করে নতুন জীবন দিয়েছ। আজ থেকে এই নিঃসন্তান রাজার তোমরাই মেয়ে। চলো চলো আমার সাথে আমার রাজপ্রাসাদে। এরপর নিতা ও মিনু রাজপ্রাসাদেই রাজকুমারীদের মতো বড় হতে লাগলো।